बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব এক্সাম্পল 6.11 ফ্রম মিস্টার সেড্রাস বুক 6th এডিশন এবং এই কোশ্চেনেই ইনক্লুড হয়েছিল এক্সাম্পল 6.10, এটাকেও আমরা ডিসকাস করব। তো প্রথম কোশ্চেন এক্সাম্পল 6.1, we want to analyze the circuit. এই সার্কিটটা given ছিল to determine the voltage at all nodes and currents through all branches. তো অল নোড এবং অল ব্রাঞ্চেসের ভোল্টেজ আমরা পতা করব, কিন্তু তার প্রথমে আমরা দেখব এক্সাম্পল 6.10, সেটা এখানেও ডিটারমিন করতে হবে ভোল্টেজ থ্রু অল নোড অ্যান্ড কারেন্ট থ্রু অল ব্রাঞ্চেস। কিন্তু এই সার্কিটটা কেবলমাত্র একটা ট্রানজিস্টর ইনক্লুড ছিল, এটার মধ্যে 611-তে এই দুইটা ট্রানজিস্টর ইনক্লুডেড হয়। প্রথমে আমরা এটাকে সলভ করে নিব এবং ভোল্টেজ এবং কারেন্ট এখান থেকে পতা করে তারপরে এই সার্কিটটাকে যুক্ত করে নিব। এবং জাস্ট টু গিভ অ্যান আইডিয়া, ফাইনাল আনসার এই ধরনের হবে। আমরা VB1 ক্যালকুলেট করব, IB1 ক্যালকুলেট করব, IE1, IC1, VE1, VC1, IB2, IE2, IC2, VC2, VE2, এটসেট্রা। এই প্যারামিটারগুলো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো প্রথম আমরা 610 দেখে নিয়েছি, এইটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে বাই ইউজিং থেভেনিনস থিওরেম। সিম্পলিফাই ইউজিং থেভেনিনস থিওরেম, দ্য রেজাল্ট বাই VDR। এখানে আমরা এই ভোল্টেজটা পাতা করব, যেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি বাই ভোল্টেজ ডিভিশন রুল, VDR। টোটাল ভোল্টেজ 15 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স মাল্টিপ্লাইড বাই রেজিস্ট্যান্স, যেটার এগেনস্ট আমরা ভোল্টেজটা পাতা করব, দ্যাট ইজ 50K। তো আনসার হয়ে যাবে 5 ভোল্ট। তারপরে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অথবা থেভেনিন রেজিস্ট্যান্স পাতা করব। তার জন্য আই হোপ আপনারা মনে রাখেন দ্যাট ভোল্টেজ সোর্সটাকে 0 করে দিতে হয়। এই ভোল্টেজ 15 ভোল্টটাকে আমরা গ্রাউন্ড করে দেব। এখন এই সার্কিটটা থাকবে, সেটাকে আমরা এই মতেও দেখতে পারি, এই দুটা রেজিস্ট্যান্স ইন প্যারালাল। আমরা ইন প্যারালাল সলভ করে নিব। RB1 প্যারালাল RB2, যেটার ভ্যালুগুলো পুট করে আমাদের আনসার হবে 33.3 কিলো ওহম। এখন থেভেনিন সার্কিট, এই পোর্শনটা থেভেনিন ছিল এবং এটা ট্রানজিস্টর সার্কিটটা ইনক্লুড করে নিয়েছি। তো এই সার্কিটটাকে এখন আমরা সলভ করব টু ফাইন্ড ডিফারেন্ট প্যারামিটার। প্রথমে IE অথবা এমিটার কারেন্ট পাতা করার জন্য আমরা এই লুপটা সলভ করব বাই KVL মেথড। তো KVL ইন লুপ 1, এখান থেকে চলেছি -VBB প্লাস IBRB প্লাস এটা ছিল VBE এবং প্লাস IERE ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ম্যানিপুলেট করে নিব, ভোল্টেজ এক সাইডে নিয়ে আসবো। এখন দেখেন এখানে আমাদের IB এবং IE ছিল, আমরা IB-টাকে এলিমিনেট করব ইন টার্মস অফ IE। তার জন্য আমাদেরকে সর্বপ্রথমে মনে করতে হবে দ্যাট এই ট্রানজিস্টরটা অপারেট করেছে ইন অ্যাক্টিভ মোড। যখন ট্রানজিস্টর অ্যাক্টিভ মোডে হবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, β+1 IB বরাবর হয় IE অথবা IB বরাবর হবে IE ডিভাইডেড বাই β+1। তো এই ভ্যালুটা এখানে পুট করে দিব। পুট করে এখন আমরা এটাকে সিম্পলিফাই করে IE এই মতে আসবে। এখন ভ্যালুগুলো পুট করে দিব। মনে রাখবেন বিটা গিভেন ছিল কোশ্চেন 6.10 কোশ্চেনে গিভেন ছিল বিটা টু বি 100। এই ভ্যালুটা এখন আমরা পুট করব। VBB আমরা ক্যালকুলেট করেছি 5, VBE 0.7, RE 3 কিলো, RBB ক্যালকুলেট করেছিলাম আমরা 33.3 এবং 100+1 হয়ে যাবে 101। তো এর আনসার হয়ে গেল 1.29। সো IE কারেন্টটা হয়ে গেল 1.29। এখন যখন আমরা IE ক্যালকুলেট করে নিয়েছি, এই ফর্মুলা থেকে আমরা IB ক্যালকুলেট করতে পারি। তো IB হয়ে গেল 129 ডিভাইডেড বাই 100+1, দ্যাট ইজ 101।
0.0128 মিলি অ্যাম্পিয়ার, অথবা এটাকে লিখতে পারি আমরা 0.013। তো এই কারেন্টটা আমাদের আইবি কারেন্টটা হয়ে গেল 0.013 মিলি অ্যাম্পিয়ার। তারপরে আমরা ভিবি পতা করব। ভিবি ছিল এখানে ভোল্টেজটা। এই ভোল্টেজটাকে আমরা ক্যালকুলেট করতে পারি ইন টার্মস অফ ভিবিই প্লাস ভিই। তো ভিবিই ছিল 0.7 and ভিইআইইআরই 4.57। মনে রাখবেন এই ভোল্টেজটা এখন এখানে যে ভোল্টেজটা ছিল যেটাকে আমরা ভিবি বলেছি সেটা চেঞ্জ হয়ে গেল। অরিজিনালি আমরা কেবলমাত্র এই সার্কিট থেকে যে ভোল্টেজটা ক্যালকুলেট করেছিলাম সেটা ছিল 5 ভোল্ট, কিন্তু যখন আমরা এই সার্কিটটা কানেক্ট করে দিই তখন ভিবি ভোল্টেজ চেঞ্জ হয়ে গেল এবং এটার ভ্যালু এখন হয়ে গেল 4.57। ওকে, ভিবি ক্যালকুলেট করে নিচ্ছি। ভিই ইজিলি ক্যালকুলেট করতে পারি আইইআরই 3.87 এবং তারপরে এখন আমরা ক্যালকুলেট করব আইসি। কালেক্টর কারেন্ট আইসি হয়ে গেল আলফা টাইমস আইই। আলফা ফর্মুলাটা আমরা জানি, এটা আলফা বরাবর হয় বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। ভ্যালু হয়ে গেল 0.99 এবং আইই অলরেডি আমরা ক্যালকুলেট করেছি 1.29 মিলি অ্যাম্পিয়ার। তো আইসি হয়ে গেল 1.28 মিলি অ্যাম্পিয়ার। আইসি 2.8 মিলি অ্যাম্পিয়ার। ওকে, ভিসি এখানে ছিল ভিসি, ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি ভিসিসি মাইনাস দিস ড্রপ। তার মানে হয় 15 মাইনাস আইসি আরসি। 15 মাইনাস আইসি ছিল 1.28, আরসি 5 কিলো। তো ভিসি হয়ে গেল 8.6 ভোল্ট। 8.6 ভোল্ট। তারপরে এখন এই দুটো কারেন্ট আমরা ক্যালকুলেট করব। এটা ইজি ছিল। আর IB2, this voltage divided by the resistance 4.57 divided by 50k, IRB হয়ে গেল 0.09 মিলি অ্যাম্পিয়ার। 0.09 মিলি অ্যাম্পিয়ার। এখন এই কারেন্টটা আমরা এই দুটোকে যুক্ত করে ক্যালকুলেট করতে পারি। IRB1 ছিল 0.13 প্লাস 0.09। তো IRB1 হয়ে গেল 0.103 মিলি অ্যাম্পিয়ার। 0.103 মিলি অ্যাম্পিয়ার। এখন এই ক্যালকুলেশন আমরা করে নিয়েছি ফর দি কোশ্চেন নাম্বার 8, 10, অল ক্যালকুলেশনস। এখন আমরা কি করব, আমরা এখন এই সার্কিটটাকে জুড়ে নেব, এটার সঙ্গে অ্যাড করে দিব। এবং একটা পয়েন্ট কেবলমাত্র এখন দেখবেন আমাদের এখানে এই ভ্যালুগুলো এক্স্যাক্টলি সেম আমরা এই কোশ্চেনে নিয়ে নিয়েছি। VB1 4.57 যেটা এই ভ্যালুটা, IB1, IE1, IC1 সেই ভ্যালুগুলোই আমরা এখানে অ্যাপ্লাই করব। তার মানে এটাকে আমরা অ্যাকচুয়ালি জুড়ে নিয়েছি এর সঙ্গে। এই সার্কিটটা এখন থাকবে, এই ক্যালকুলেট করে নিয়েছিলাম, এবং তার সঙ্গে দ্বিতীয় সার্কিটটা উইথ সেকেন্ড ট্রানজিস্টর আমরা যুক্ত করে নিয়েছি। এখন একটা পয়েন্ট মনে রাখবেন, দ্যাট আমাদের এই গত স্লাইডে এখানে এটা ওপেন ছিল, এটার সঙ্গে কানেক্ট ছিল না, কিন্তু এখন এটার সঙ্গে আমরা দ্বিতীয় সার্কিটটা কানেক্ট করে দিয়েছি। এই জন্য এই ভোল্টেজ VC1 চেঞ্জ হয়ে যাবে। The collector voltage will be different than the previously calculated. In part of the collector current IC1 will flow in the base of Q2. So এই collector currentটা IB এর মধ্যে ফ্লো করবে, অথবা আমরা বলতে পারি that IB plus IRC1 বরাবর হবে IC1। আগে দেখবো আমরা এটাকে। As a first approximation, we may assume that IB2 is much smaller. তো এই কারেন্টটা যে আমরা মনে করি এটা নেগলিজিবল ছিল, 0 ছিল, তার মানে হয় এই কারেন্টটা এখন এখানে যাবে না, অথবা এই কারেন্টটা এটার সঙ্গে যুক্ত হবে না। তার মানে হয় আমাদের এই ভোল্টেজটা চেঞ্জ হবে না,
এই ভোল্টেজটা সেম থাকবে। We may assume that the current through RC1, this current is almost equal to IC1, যেটা এখানে ছিল, এবং এখান থেকে আমরা again VC1 আমরা ক্যালকুলেট করতে পারি 15 divided by drop, এবং কারেন্ট সেম ছিল সেই জন্য VC1 will remain same, 8.6 ভোল্ট থাকবে এখানে because of the first approximation. Thus Q1 is active as has been assumed. এখন এখান থেকে আমরা কনক্লুড করতে পারি that Q1 active. কেমন করে অ্যাক্টিভ ছিল? NPN ট্রানজিস্টরের আমরা জানি বেস এমিটার ফরওয়ার্ড বায়াস হতে হবে, 4.57 ছিল এবং এটা গ্রাউন্ড ছিল, সো এটা ফরওয়ার্ড বায়াস, এবং বেস কালেক্টর রিভার্স বায়াস হতে হবে। এখানে দেখেন এই ভোল্টেজটা বড় ছিল ফ্রম দিস ভোল্টেজ, দেয়ারফর এই জাংশনটা রিভার্স বায়াস, সেই জন্য আমাদের এই ট্রানজিস্টরটা অপারেট করছে ইন অ্যাক্টিভ মোড। As far as Q2 is concerned, এখন Q2 ট্রানজিস্টরটা ছিল PNP ট্রানজিস্টর, এটা মনে রাখবেন। We note that this emitter is connected to 15 volt through R2. So emitter connect ছিল with the 15 volt positive. It is therefore safe to assume that emitter base junction of Q2 will be forward bias. কেমন করে ফরওয়ার্ড বায়াস হবে? এখানে দেখেন এই ছবিটা PNP ট্রানজিস্টরের ইন অ্যাক্টিভ মোড ছিল। যখন অ্যাক্টিভ মোড হবে তখন অ্যামিটার ভোল্টেজ পজিটিভ হতে হবে অ্যাজ কম্পেয়ার টু দি বেস ভোল্টেজ। সো আমাদের এখানে অ্যামিটার ভোল্টেজ ছিল 15 ভোল্ট এবং বেস ভোল্টেজ ছিল 8.6 ভোল্ট, সেই জন্য আমরা বলি দ্যাট এই অ্যামিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়। ওকে, যখন এটা ফরওয়ার্ড বায়াস হবে তখন আমরা Q2 will the emitter voltage VE2 will be, এখানে দেখেন এটা বেস এমিটার ছিল 0.7 এবং VC1 ছিল 8.6, so 8.6 plus 0.7, 8.6 plus 0.7, 9.3, so VE2 হয়ে গেল 9.3 ভোল্ট। The emitter current Q2 এখন 9.3 এখানে ছিল, 15 এখানে ছিল, এই রেজিস্ট্যান্সটা ছিল, তো আমরা এই ফর্মুলা ইউজ করে এমিটার কারেন্ট পতা করতে পারি 15 minus 9.3 divided by resistance, তো IE2 হয়ে গেল 2.85 milliampere, 2.85 milliampere। তারপরে since the collector Q2 is returned to ground via RC2, it is possible that Q2 is operating in the active mode. এখন কমপ্লিট ট্রানজিস্টরটা আমরা অ্যাসিউম করব যে অ্যাক্টিভ মোডে ছিল, বিকজ এখানেও দেখেন এটা আমরা অলরেডি দেখেছিলাম দ্যাট এটা রিভার্স বায়াস ছিল, এখানে দেখেন সরি পজিটিভ ছিল এখানে 9.3 এবং এটা ছিল 8.6, সো এটা ফরওয়ার্ড বায়াস, এবং এখানেও বেস কালেক্টরটা বেস পজিটিভ, তার মানে 8.6, এবং কালেক্টর টার্মিনালটা নেগেটিভ অথবা লোয়ার দেন বেস, তো এটা ছিল কানেক্টেড টু গ্রাউন্ড, সো লোয়ার দেন বেস, সেই জন্য এটাও আমাদের রিভার্স বায়াস হবে। তো আমাদের ট্রানজিস্টরটা এই মোডে আসছে, অপারেট করছে এক্স্যাক্টলি, তো এটা আমরা অ্যাসিউম করতে পারি দ্যাট এটা অ্যাক্টিভ মোডে অপারেট করছে। ওকে, যখন অ্যাক্টিভ মোডে অপারেট করবে তখন আমরা এই ফর্মুলাটা এগেইন ইউজ করতে পারি উইথ আলফা IC2 কারেন্ট, কালেক্টর কারেন্ট বরাবর হয় আলফা টাইমস এমিটার কারেন্ট। আলফা আমরা গত স্লাইডে ক্যালকুলেট করেছি 0.99 এবং IE ছিল 2.85, therefore IC2 হয়ে গেল 2.82 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এখন আমাদেরকে VC2 ক্যালকুলেট করতে হবে। VC2 এই ভোল্টেজটা এখানে, IC2 R2, তো 7.62। ওকে, আপ টু দিস পয়েন্ট আমাদের অল রিকোয়ারমেন্টস আমরা মিট করেছি। এইটা মনে রাখবেন দ্যাট আমরা এই কারেন্টটাকে অ্যাসিউম করেছি নেগলিজিবল অথবা জিরো।
ওকে, এখন একটা পয়েন্ট এখানে আমরা প্রথমে অ্যাসিউম করেছিলাম দ্যাট এই ট্রানজিস্টরটা ইন অ্যাক্টিভ মোড অপারেট করছে, কিন্তু এখন আমরা ওটাকে কনফার্ম করতে পারি দ্যাট আমাদের এই ভোল্টেজটা ছিল 7.62, which is lower than VB2 by 0.98, 8.6 minus 7.62, এটা লোয়ার ছিল, সেই জন্য এটাও ট্রানজিস্টরটা আমাদের অ্যাক্টিভ মোডে অপারেট করছে। এই সার্কিটটা সঙ্গে এটাকে কম্পেয়ার করবেন, উপরে 8.6, নিচে 7.2, সো এটা লোয়ার ছিল। তো এটা অলরেডি আমরা প্রুভ করেছি, therefore the transistor is operating in active mode as assumed, এটা কনফার্ম হয়ে গেল। ওকে, so this we have calculated so far. এখন আগে আমাদেরকে একটা পয়েন্ট নোট করি, it is important at this stage to find the magnitude of error, বিকজ আমরা এটাকে অ্যাসিউম করেছি 0, তার জন্য এটার এফেক্ট কি হবে ইন দি ওভারঅল ভ্যালুজ। তো আমরা ক্যালকুলেট করতে পারি এরর কতটা আছে। তার জন্য আমাদের প্রথমে অ্যাকচুয়াল ভ্যালু অফ IB2 ক্যালকুলেট করতে হবে। IB2 হয়ে গেল IE2 অলরেডি আমরা ক্যালকুলেট করেছি, ডিভাইডেড বাই বিটা প্লাস 1, তো 101, তার মানে হয় এটা হয়ে গেল 0.028 মিলি অ্যাম্পিয়ার। ইনস্টেড অফ 0 এটা হয়ে যাবে 0.028 মিলি অ্যাম্পিয়ার উইথ দি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। ওকে, তার সঙ্গে যখন আমরা if you want we can obtain more accurate results by iterating one more time। এখন যে আমরা এই কারেন্টটা ইউজ করে রিক্যালকুলেট করব এই ভ্যালুগুলো, তখন আমাদেরকে মোর অ্যাকুরেট রেজাল্ট আমরা পেতে পারি। আসুন দেখি। Okay, the new value will be current in RC1. So সর্বপ্রথম এই কারেন্টটা কি হয়ে যাবে, এখন দেখেন এখান থেকে আছে 0.28, তার সঙ্গে এই কারেন্টটা অ্যাড হয়ে যাবে 1.28, তো টোটাল কারেন্ট কি হয়ে যাবে, সরি এই কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে, IB2 প্লাস IRC বরাবর হয়ে যাবে IC1, যেটা কি ছিল 1.28, so IC1 1.28, IB1 ছিল 0.28, এটাকে যখন আমরা মাইনাস করে নিব তখন RC1 কারেন্ট হয়ে গেল 1.252। তো ইনিশিয়ালি এটাকে এই দুটাকে আমরা বরাবর মনে করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি বিকজ অফ দিস কারেন্ট এই কারেন্টের ভ্যালুটা কম হয়ে যাবে, তাকে এই দুইটা অ্যাড করে আমাদের 1.28 রিকোয়ার্ড হয়। তো এই কারেন্টের ভ্যালু হয়ে গেল 1.252। ওকে, VC1 এই ভোল্টেজটাও চেঞ্জ হয়ে যাবে বিকজ এখানে ড্রপ চেঞ্জ হয়েছিল। 15 minus 5 into 1.252, so 8.74, so instead of 8.6 এটা হয়ে যাবে 8.74। তারপর VE2 এই ভোল্টেজটা এখানে দেখেন 8.7 এখানে ছিল, 0.7 এখানে ছিল, তো এই দুটাকে যখন আমরা অ্যাড করব তখন এটা VE2 হয়ে গেল 9.44, তো 9.44। তারপরে IE2 এই কারেন্টটা এখানে কি হবে, 15 minus 9.44 divided by this resistance, 2.78, instead of 2.85 এটা চেঞ্জ হয়ে যাবে 2.78। তারপরে IC2, এটা ছিল কালেক্টর কারেন্ট IC2 alpha times IE 0.99 times IE 2.78, তো IC2 হয়ে যাবে 2.75, তো 2.75 মিলি অ্যাম্পিয়ার। তারপরে এখন VC2 চেঞ্জ হয়ে যাবে, VC2 is IC2 into R2, এটা হয়ে গেল 7.43, তো 7.43। এখন এই IB-টাও চেঞ্জ হয়ে যাবে, IB কি হবে in terms of IE divided by beta plus 1, IB2 হয়ে গেল 0.0275,
তো 0.0275। তো এইটাই হয়ে গেল অল নিউ ভ্যালুজ রিইটারেট আমরা করেছি এবং এই ভ্যালুগুলো মোর অ্যাকুরেট। তো এটা আমাদের এখন ফাইনাল ভ্যালুটা ছিল, বইতেই সেম আনসার গিভেন ছিল, এখান থেকে আপনারা কম্পেয়ার করতে পারেন। তো ফাইনাল আনসার আমাদের এই মতো হয়ে যাবে, যেটাকে আমি লার্জ করে শো করেছি। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। আপনি এটা শেয়ার করবেন আপনার বন্ধুগুলোর মধ্যে এবং কমেন্টস করবেন whether you like it or not. Thank you.